বিদেশে বারবার আওয়ামী লীগের নিশানায় উপদেষ্টা ও এনসিপি নেতারা। দেশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা চলছে বললেন রাজনৈতিক বিশ্লেষকরা। দেশের গণতন্ত্রে নতুন যুগের সূচনা করবে ফেব্রুয়ারির নির্বাচন, মন্তব্য প্রধান উপদেষ্টার। প্যারিসের মেয়রকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ। আসন্ন জাতীয় নির্বাচনে সরকার গঠনের সবচেয়ে বেশি সম্ভাবনা বিএনপির, সবচেয়ে কম সম্ভাবনা এনসিপির। তালিকায় আছে আওয়ামী লীগেরও। হংকংয়ে সুপার টাইফুন রাগাসার আঘাত, তাইওয়ানে 14 জনের মৃত্যু। শক্তিশালী বাতাস, মুষলধারে বৃষ্টিপাত অব্যাহত, সর্বোচ্চ সতর্কতা জারি। এবং ফুরফুরে বাংলাদেশের আজ ভারত পরীক্ষা। এশিয়া কাপের ফাইনালের মিশনে আজ ভারতের মুখোমুখি টাইগাররা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক আমন্ত্রণ দুপুর 3টা সংবাদে। সঙ্গে আছে আমি অনুভা বিশ্বাস। সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। চলে যাচ্ছি বিস্তারিত খবরে। দেশ থেকে পালিয়ে বিদেশের মাটিতেও আওয়ামী লীগের রাজনৈতিক সহিংসতা অব্যাহত রয়েছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও বিরোধী দলের নেতাদের একের পর এক হামলার শিকার হতে হচ্ছে সুইজারল্যান্ড, লন্ডন থেকে শুরু করে সর্বশেষ নিউ ইয়র্ক শহরে। প্রশ্ন উঠেছে, রাজনৈতিক প্রতিপক্ষকে লাঞ্ছিত করার এই প্রবণতা কি কেবল ক্ষমতার প্রদর্শন, নাকি দেশের ভাবমূর্তি নষ্টের পরিকল্পিত প্রচেষ্টা? বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ থেকে বিতাড়িত হয়েও থেমে থাকেনি আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড। দেশে যেমন ঝটিকা মিছিল করে অস্থিরতা তৈরি করছেন, তেমনি বিদেশের মাটিতেও হামলা চালাচ্ছেন উপদেষ্টা ও রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপর। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদে দায়িত্ব নেওয়ার পর গেল বছর সুইজারল্যান্ডে সফররত অবস্থায় আওয়ামী লীগের কর্মীদের হাতে হেনস্থার শিকার হন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। এই ঘটনার একটি 1 মিনিট 43 সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেখানে দেখা যায় একদল আওয়ামী লীগের সমর্থক ঘিরে ধরেছেন আসিফ নজরুলকে। তার সঙ্গে উত্তেজিত ভাষায় তর্ক করছেন, বারবার প্রশ্ন করছেন, আপনি মিথ্যে বলেছেন। সুইজারল্যান্ডের বেশ কয়েকটি সূত্র নিশ্চিত করেছে, সুইজারল্যান্ডের জেনেভা বিমানবন্দরে আইন উপদেষ্টাকে হেনস্থাকারীরা আওয়ামী লীগের সমর্থক। সেখানে সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম জমাদার ও সাধারণ সম্পাদক শ্যামল খান উপস্থিত ছিলেন। এ সময় হেনস্থাকারীদের জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিতে দেখা যায়। সুইজারল্যান্ডের সেই ILOর গভর্নিং বডির বৈঠকে আইন উপদেষ্টা আসিফ নজরুল ছাড়াও শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ এবং প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীও অংশ নিয়েছিলেন। এছাড়া চলতি মাসের 12 সেপ্টেম্বর লন্ডনে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের উপর হামলার চেষ্টা করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ওই দিন লন্ডনে SOS ইউনিভার্সিটি অব লন্ডনের এক অনুষ্ঠানের পর উপদেষ্টা মাহফুজ আলম বের হওয়ার সময় একদল বিক্ষোভকারী বাংলাদেশ হাই কমিশনের গাড়িতে ডিম নিক্ষেপ করে এবং অল্প সময়ের জন্য গাড়ি বহরে পথ রোধের চেষ্টা করে। লন্ডনের মেট্রোপলিটন পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও হাইকমিশন সূত্রে জানা যায়, হামলার সময় মাহফুজ আলম ওই গাড়িতে ছিলেন না। এই ঘটনায় কয়েকজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এই ঘটনার ঠিক 10 দিন পর নিউ ইয়র্কে আওয়ামী লীগের নিশানায় জাতীয় নাগরিক পার্টির নেতারা। নিউ ইয়র্কে বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিনিধি দলের সদস্য জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনকে লক্ষ্য করে দিন নিক্ষেপ করে লাঞ্ছিত করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। নিউ ইয়র্ক সময় সোমবার রাত 1টার দিক দিয়ে যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের 8 নম্বর টার্মিনালে এই ঘটনা ঘটে। এ সময় এনসিপির যুগ্ম আহ্বায়ক ডক্টর তাসনিম জারাও তার সঙ্গে ছিলেন। এই ঘটনায় যুবলীগ নেতা মিজানুর রহমানকে আটক করেছে পুলিশ। এই ঘটনার পর উঠেছে সমালোচনার ঝড়। নিউ ইয়র্কের মতো নিরাপত্তার সচ্ছল শহরে কিভাবে প্রকাশ্যে এই হামলা হলো উঠে আসছে এমন প্রশ্ন। সেই সঙ্গে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। দেশের সীমানা ছাড়িয়ে আওয়ামী লীগের রাজনৈতিক সহিংসতার ছায়া পড়েছে বিশ্বমঞ্চেও। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আওয়ামী লীগের এই আচরণের মূল কারণ ক্ষমতা প্রদর্শন ও বিরোধী রাজনৈতিক গোষ্ঠীকে দমনের প্রচেষ্টা। উপদেষ্টা ও নেতাদের বারবার হামলার শিকারের এই ঘটনাকে বিশ্বের কাছে দেশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা বলেও মনে করছেন তারা। উচ্চ পর্যায়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, রাজনৈতিক দলের কর্মকাণ্ড পর্যবেক্ষণ এবং কূটনৈতিক সংলাপে জোর দেওয়ার তাগিদ বিশ্লেষকদের। অনুভা বিশ্বাস, জাগো নিউজ।
বিদেশের মাটিতে বারবার উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টি নেতাদের উপর হামলার বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের স্টাফ রিপোর্টার নাহিদ সাব্বির। নাহিদ, আপনাকে স্বাগত আমাদের আজকের আলোচনায়। ধন্যবাদ আপনাকে। নাহিদ, আমরা যেমনটা দেখতে পাচ্ছি বিগত কয়েকদিন যাবৎ ধরে সুইজারল্যান্ড বলেন, লন্ডন বলেন বা নিউ ইয়র্ক বলেন, এখানে আমাদের এনসিপি নেতারা হোক বা উপদেষ্টা হোক, এদেরকে বিভিন্নভাবে লাঞ্ছিত করা হচ্ছে, এমনকি ডিম নিক্ষেপ করার মতনও ঘটনা ঘটছে। শুরুতেই যদি আসিফ নজরুলের কথা বলি, আমরা জানি সুইজারল্যান্ডে তার উপর একটা হামলা হয়েছে, হামলা হোক বা সেখানে তাকে লাঞ্ছিত করা হয়েছে। তারপরে লন্ডনে কিছুদিন আগেই 10-12 দিন আগেই মাহফুজ আলমের যে ব্যাপারটা আমরা দেখলাম যে তার গাড়িতে ডিম নিক্ষেপ করা হয়েছে। গতকালই নিউ ইয়র্ক শহরে আক্তার হোসেনের উপরে ডিম নিক্ষেপ করা হয় এবং সেখানে এনসিপি নেত্রী যে ছিলেন জারা তাসনিমেরকেও অকথ্য ভাষায় গালাগালি করা হয়। এই ধরনের যে কাহিনী ঘটছে, এটা আসলে কেন হচ্ছে? আপনার কাছে এটা কি মনে হয়? মানে এটা কেন হচ্ছে তার আগে আমাদের একটু পিছনে ফিরে তাকানো দরকার যে আসলে ডিম নিক্ষেপ কেন হয়। আমরা বিভিন্ন ধরনের বিশ্বের অনেক দেশেই রাজনৈতিক সহিংসতা দেখি, হানাহানি দেখি, আবার শুধু যে বাংলাদেশের এই নেতাদেরকেই ডিম নিক্ষেপ করা হয়েছে না, বিশ্বের অন্য বিভিন্ন দেশের প্রেসিডেন্ট বা মেয়র বলেন, অন্য রাজনৈতিক নেতা বলেন, আপনারা এমনকি সঙ্গীত শিল্পী বা তারকারা যখন মঞ্চে তাদের পরিবেশনা করতে ওঠেন তখনও তাদেরকে অনেক সময় দেখা যায় দর্শকরা ডিম নিক্ষেপ করছেন। তো আমি যদি ছোট্ট করে এই প্রেক্ষাপটটা একটু বলতে চাই, ডিম নিক্ষেপ আসলে এটা একটা প্রতিবাদের ভাষা, যে আপনি যে কাজটি করছেন সেটিকে আমি পছন্দ করছি না বা আপনার কাজকে আমি সমর্থন করছি না, সেই প্রতিবাদের ভাষা হিসেবে ডিম নিক্ষেপ করে। এবং এটি আসলে খুব সহজলভ্য, বাসা থেকে পকেটে করে নিয়ে আসা যায় এবং আপনার এটিতে যদি কাউকে আঘাত করা হয় বড় ধরনের ক্ষয়ক্ষতি বা বড় ধরনের ইনজুর্ড হওয়ার আশঙ্কা খুবই কম। আরেকটি বিষয় হলো যে যাকে ডিম নিক্ষেপ করা হয়, এটি ডিমটা যখন ভেঙে যায় তার পোশাক নষ্ট হয়, ডিম থেকে দুর্গন্ধ ছড়ায়, তো খুব সহজেই একজনকে অপমানিত করা যায় বা তার কাজকে আমি সমর্থন করছি না সেটা প্রকাশ করা যায়। আপনি যেমনটি বলছিলেন যে নিউ ইয়র্কে আক্তার হোসেনের উপর জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদস্য সচিব আক্তার হোসেনের উপরে ডিম নিক্ষেপ করা হয়েছে। আসলে আমি কয়েকদিন আগে বলছিলাম যে এবার কিন্তু আসলে আমাদের যে জাতিসংঘের যে সফর প্রধান উপদেষ্টার জাতিসংঘের অধিবেশনে বিভিন্ন মোট 3টি রাজনৈতিক দলের কিন্তু নেতারা এই অধিবেশনে প্রধান উপদেষ্টার সাথে যোগ দিয়েছেন। বিপত্তিটা ঘটেছে এখানে যে প্রধান উপদেষ্টা তো ভিআইপি প্রটোকলে যান, সাধারণত তিনি রাষ্ট্রপ্রধান হিসেবে যেহেতু গিয়েছেন সেই জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে, তিনি সাধারণত আলাদা একটি প্রটোকলে এবং তার উপদেষ্টা যারা ছিলেন তারা মিলে আলাদা একটি ভিআইপি প্রটোকলে এয়ারপোর্ট থেকে বের হয়েছেন। বিপত্তি বেঁধেছে অন্যান্য রাজনৈতিক দলের নেতারা যারা তার সফর সঙ্গী হয়েছেন, তারা একটু ভিসা জটিলতার কারণে বা অন্য ক্যাটাগরির ভিসা পাওয়ার কারণে তারা সাধারণত তাদেরকে অন্য পথ দিয়ে এয়ারপোর্ট থেকে বের হতে হয়। এবং সেখানে যেটি ঘটেছে যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম তারা যখন বের হচ্ছিলেন তখন আওয়ামী লীগের যে নেতাকর্মী তাদেরকে ঘিরে এবং তাদের সাথে সাথে হেঁটে অকথ্য ভাষায় গালমন্দ করেছেন আমরা দেখেছি, যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এবং সবশেষে আমরা দেখলাম যে ডিম নিক্ষেপ করা হয়েছে এবং আক্তারের পিঠে ঠিক ডিমটা লেগেছে এবং ভেঙে গেছে। এর পরবর্তীতে পুলিশ আসলে তাকে গ্রেপ্তার করেছে, সেই ডিম নিক্ষেপকারী যে নিজেকে যুবলীগ নেতা আর কি যুক্তরাষ্ট্রে, তাকে গ্রেপ্তার করেছে এবং পরবর্তীতে দেখলাম কয়েক ঘন্টা পরেও আসলে তাকে ছেড়েও দেওয়া হয়েছে। তো এই যে ডিম নিক্ষেপ এর ঘটনা, বাংলাদেশের ভাবমূর্তি আসলে বিদেশে একটু ক্ষুণ্ণ হচ্ছে। যেমনটি আপনাকে বলছিলাম যে এই যে রাজনৈতিক নেতাদের নিউ ইয়র্ক সফরকে কেন্দ্র করে আমরা দেখেছি আওয়ামী লীগ এবং বিএনপির যারা রয়েছেন রাস্তার দুই পাশে দুই দলের নেতাকর্মীরা স্লোগান দিচ্ছিল। তো আসলে বিদেশের মাটিতে বাংলাদেশকে নিয়ে এই ধরনের এই যে স্লোগান দেওয়া বা উত্তেজিত হওয়া বা বিভিন্ন ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড এখন চলে আসে, এইগুলো আসলে দেশের ভাবমূর্তি কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করছে এবং ক্ষুণ্ণ হচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে। একদমই তাই। এবং আপনার কাছে আমি জানতে চাইবো আরেকটু যে দেশের বাইরের মাটিতে এই ধরনের ঘটনা, লাঞ্ছিত হওয়ার ঘটনা বলেন বা ডিম নিক্ষেপ বলেন, এটা আসলে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি কিভাবে নষ্ট করছে? আন্তর্জাতিকভাবে তো বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে, যেমনটি আপনাকে বলছিলাম যে বিশ্বের সব দেশের প্রতিনিধিরা এবং রাষ্ট্রপ্রধানরা কিন্তু এই জাতিসংঘের সম্মেলনে যোগ দিয়েছে এবং বাংলাদেশও যোগ দিয়েছে। বিশ্বের অন্যান্য রাষ্ট্রপ্রধান বা অন্যান্য যারা জাতিসংঘ অধিবেশনে যোগ দিবেন তাদের মতো করে বাংলাদেশের থেকে যারা গিয়েছেন প্রতিনিধি, তারাও কিন্তু এয়ারপোর্ট থেকে নেমেছেন। দেখেন আপনি কোনো এয়ারপোর্টে বা ওই যেই বিমানবন্দরে নেমেছেন সেখানে কিন্তু অন্য দেশের
সাথে এরকম কিন্তু কোনো ঝামেলা হয়নি বা অন্য দেশের কোনো প্রতিনিধি এসে তাদের উপর ডিম নিক্ষেপ করেছে, এরকম কোনো ঘটনা ঘটেনি। বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু এই ঘটনাটা ঘটেছে। এবং আপনি যদি খেয়াল করবেন যে শুধু এটাতে নিউ ইয়র্কে ঘটেছে তা কিন্তু না। কিছুদিন আগে যখন উপদেষ্টা মাহফুজ আলম লন্ডনে গিয়েছেন, তখনও দেখলাম যে তার গাড়িতে ডিম নিক্ষেপ করছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘিরে ধরেছে। তার আগে দেখলাম যে উপদেষ্টা আসিফ নজরুল, আইন মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা রয়েছেন, তিনি যখন সুইজারল্যান্ডে গিয়েছেন একটা সরকারি সফরে, তখন দেখলাম যে বিমানবন্দরে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে ঘিরে ধরে খুব উশৃঙ্খল ভাষায় গালমন্দ করছেন, যেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে এসেছে। এবং এই জিনিসগুলো কিন্তু আসলে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ভাবমূর্তিটা ব্যাপকভাবে ক্ষুণ্ণ করছে। এবং এটি হওয়ার পিছনে অবশ্য কারণ যেহেতু আপনি জানেন যে 24শে গণঅভ্যুত্থানের পরে কিন্তু আওয়ামী লীগ কিন্তু আসলে রাজনৈতিকভাবে এখন কিন্তু নিষিদ্ধ, যে তারা সভা সমাবেশ কর্মসূচি করতে পারবে না, ছাত্রলীগও নিষিদ্ধ, সরকারের নির্বাহী আদেশে এটি করা হয়েছে। এবং বলা হয়েছে যে আওয়ামী লীগের ক্ষেত্রে বলা হয়েছে যে যতক্ষণ পর্যন্ত না আপনার বিচার কাজ শেষ হয় এই অভ্যুত্থানে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে তার জন্য, এই বিচার কাজ শেষ হওয়া না পর্যন্ত আওয়ামী লীগ আর রাজনীতিতে ফিরতে পারবে না। তো স্বভাবতভাবে আমরা দেখছি যে আওয়ামী লীগের বিভিন্ন ঝটিকা মিছিল ঢাকা শহরে বিভিন্ন জায়গায় বের হচ্ছে, 10 জন 20 জন 30 জন 40 জন করে। ওইখানে আবার পুলিশ অভিযান করেছে, যেহেতু নিষিদ্ধ সেহেতু পুলিশ তার কার্যক্রম পরিচালনা করবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কয়েকজন করে গ্রেপ্তার হচ্ছে। আওয়ামী লীগ কিন্তু আসলে দেশে তাদের নিষিদ্ধ থাকার কারণে তাদের কার্যক্রমগুলো খুব তাদের মতো করে আসলে পরিচালনা করতে পারছে না, চালাতে পারছে না, যার কারণে তারা আসলে আওয়ামী লীগের আপনি জানেন দীর্ঘ 16 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। বিদেশের মাটিতে আওয়ামী লীগের যে কমিটিগুলো আছে তারা আসলে দেশের বাইরে থেকে যেহেতু তারা দেশে করতে পারছেন না, বিদেশে তাদের একটা অবস্থান তৈরি করতে যাচ্ছেন। এবং তারা এই বার্তাটা আমার কাছে মনে হচ্ছে দিতে যাচ্ছেন যে তারা যে আসলে স্ট্রং বা তারা যে আসলে কর্মসূচি করতে পারে বা কর্মসূচি করার সক্ষমতা তাদের রয়েছে, এই জিনিসগুলো তারা দেখানোর জন্য আসলে বিদেশের মাটিতে এই কাজগুলো করছেন। এবং যেহেতু আপনি জানেন যে উপদেষ্টা বা রাজনৈতিক দলের নেতাদের উপর ডিম নিক্ষেপ বা এই ধরনের গালমন্দ বলেন, যে কোনো ঘটনা ঘটলে আসলে এটি দ্রুত খুব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তো তারা এই জিনিসগুলো আসলে জানান দেওয়ার জন্য এবং নিজেদেরকে সরাসরি তুলে ধরে না, শক্তি প্রদর্শন বলেন, নিজেকে শো আপ বলেন, এই কারণগুলোর কারণে মানে এই জিনিসগুলোর কারণে মূলত তারা এই কাজগুলো ঘটাচ্ছেন বলে মনে হচ্ছে। যেমনটা আপনি বললেন সাব্বির, যে নিষিদ্ধ হয়ে গেল আওয়ামী লীগ, এবং আমার প্রশ্ন আপনার কাছে যে আসলে নিষিদ্ধ থাকার কারণেই কি এই সহিংস আচরণ বিরোধী দলের নেতাদের উপর, নাকি আওয়ামী লীগের একটি পরিকল্পিত কৌশল? কি মনে হয়? দেখেন, এটা মানে দুই ধরনের হতে পারে। এখন বাংলাদেশে তো আওয়ামী লীগ কোনো কার্যক্রম পরিচালনা করতে পারছেন না। যদি কোনো সাংগঠনিক কাজ আওয়ামী লীগ করতে যায় সেক্ষেত্রে তাদেরকে মানে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করছে, বনায়ন আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে গ্রেপ্তার করছে। এবং স্বভাবতভাবে যেহেতু আসলে মানে কাগজে কলমে আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগের এই অধিকারটা এখন আর নেই, সরকার এই অধিকারটা দিচ্ছে না বা রাষ্ট্র দিচ্ছে না যে তাদের সভা সমাবেশ বা অন্য কোনো কার্যক্রম করার জন্য। বিদেশের কিন্তু আসলে তাদের কার্যক্রম বন্ধ নেই, বিদেশের তারা তাদের মতো করে কার্যক্রম পরিচালনা করতে পারছেন। যেহেতু দেশে আসলে তারা কার্যক্রম করতে পারতেছেন না তাদের মতো করে বা সভা সমাবেশ করতে পারছেন না, এই জন্য তারা বিদেশের মাটিটাকে আসলে তারা বেছে নিয়েছেন। এবং দেখেন আপনি কালকে আমি গতদিনের ঘটনাটার কথা বলি, যখন নিউ ইয়র্কে রাজনৈতিক নেতারা গেল, প্রধান উপদেষ্টা সহ, এই সময় তাদেরকে ঘিরে স্লোগান এবং ডিম নিক্ষেপের মতো ঘটনা ঘটলো। এই ঘটনাটা কিন্তু সব মিডিয়াতে এসেছে। কিন্তু এই রাষ্ট্র উপদেষ্টারা বা রাজনৈতিক দলের নেতারা যদি না যে আওয়ামী লীগ যদি পৃথকভাবে শুধুমাত্র আওয়ামী লীগের জন্য যদি মিছিলটা করতো বা কোনো ধরনের বিক্ষোভ করতো, নিউ ইয়র্কে বলেন, লন্ডনে বলেন, অন্য যে কোনো দেশে, ওইটা কিন্তু এইভাবে মিডিয়া কভারেজ পেত না, মানুষের সামনে আসতো না। তো তাদের টার্গেট আমার কাছে মনে হচ্ছে এরকম যে মানে এই দেশের যে কোনো রাজনীতিবিদ মানে আওয়ামী লীগ বিরোধী শক্তি, মানে তারা আওয়ামী লীগের অপোজিট যে রাজনৈতিক দল, এই দলের যে কোনো নেতা যদি দেশের বাইরে যায়, কোনো উপদেষ্টা যদি দেশের বাইরে যায়, বা যে কোনো তাদের কাছে মনে হয় যে আওয়ামী লীগের জন্য আসলে আওয়ামী লীগ তাদেরকে বিরোধী মনে করে বা প্রতিপক্ষ মনে করে, এমন কেউ যদি দেশের বাইরে যায়, তো আওয়ামী লীগের আমার কাছে মনে হচ্ছে যে আওয়ামী লীগ এটা একটা কৌশল হিসেবে নিয়েছে যে এরকম কেউ আসলে আমরা ডিম নিক্ষেপ করব বা আমরা আসলে সহিংস আচরণ করব বা আমরা একটু গালমন্দ করব, এইগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হবে, দেশি বিদেশি মিডিয়ায় এইগুলো আসবে। তো আওয়ামী লীগ একটু ফোকাস হতে যাচ্ছে, যেহেতু দেশে কার্যক্রম নেই, তারা চাচ্ছে যে বিদেশের মাটিতে যদি আমরা একটু কার্যক্রমটাকে আমরা গুছিয়ে নিতে পারি। আমার কাছে মনে হচ্ছে উদ্দেশ্য এরকমই। নাহিদ, এই ঘটনাটার পরে, বিশেষ করে গতকালকের ঘটনাটার পরে অন্তর্বর্তী সরকারের ভূমিকা এবং নিরাপত্তা নিয়ে জনমনে কিন্তু বেশ উদ্বিগ্নতা দেখা যাচ্ছে, লক্ষ্য করা যাচ্ছে। যদিও এই বিষয়ে সরকারের পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে, নাহিদ আপনার কি মনে হয় বিদেশের মাটিতে প্রতিনিধি দলের উপরে এই ঘটনা রোধে আসলে কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া উচিত, বা সরকার কি ধরনের ব্যবস্থা নিতে পারতো এই ধরনের ঘটনা এড়ানোর জন্য? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন।
যে যেহেতু এরকম একটা ঘটনা ঘটেছে, এখন প্রশ্ন হলো যে সরকার আসলে কি করতে পারতো। এখন আমাদের কাছে মনে হতে পারে যে এই ঘটনা তো আগে আমরা জানতাম না, বা সরকার আগে জানতো না যে এই ধরনের ঘটনা ঘটবে। কিন্তু কথা হলো যে মানে নিউ ইয়র্কে যে এই ঘটনা ঘটবে সরকার সেটি না জানতো, ঠিক আছে, কিন্তু এই ধরনের ঘটনা তো এর আগেও ঘটেছে। উপদেষ্টা আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল যখন সুইজারল্যান্ডে গিয়েছেন তখন সেম ঘটনা ঘটেছে। তাকে ঘিরে খুব অশ্লীল ভাষায় বকাবাজি এরকম স্লোগান দেওয়া হয়েছে। কিছুদিন আগে যখন উপদেষ্টা তথ্য উপদেষ্টা মাহফুজ আলম লন্ডনে গেলেন, ঠিক একই সময় তাকে ঘিরেও এরকম ধরনের স্লোগান, খুব খারাপ ভাষায়, নোংরা ভাষায় গালমন্দ করা। খুব বেশি দিন আগের ঘটনা না, খুব অল্প দিন আগের ঘটনা। এবং যেটি ঘটেছে তার গাড়িতে ডিম নিক্ষেপ করা হয়েছে, সে দ্রুত গাড়িতে উঠেছেন এবং ডিমগুলো যখন নিক্ষেপ করা হয়েছে তখন তার বরের যে গাড়ি সে গাড়িতে লেগেছে। তো এই ঘটনা থেকে তো সরকারের একটা অ্যালার্ট থাকা উচিত ছিল যে বিদেশের মাটিতে যেহেতু এই ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটছে, সেহেতু আমরা নিজেরা সরকার এবং প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টা যেহেতু যাচ্ছেন এবং কয়েকটি রাজনৈতিক দলের নেতাদেরকে তারা সাথে করে নিয়ে গিয়েছেন, সরকারের এই বিষয়টা আসলে আগে থেকে অ্যালার্ট থাকা উচিত ছিল যে এই ধরনের ঘটনা ঘটতে পারে। এটা খুব মানে সিম্পল একটা বিষয় যে আগেও ঘটেছে, এবারও ঘটতে পারে নিউ ইয়র্কে। তো সেটাকে মাথায় রেখে আসলে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা বলেন এবং যারা গিয়েছিল প্রধান উপদেষ্টা সফর সঙ্গী হয়েছে তাদের পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে কীভাবে প্রোগ্রামটা সফলভাবে করে দেশে ফিরে আনা যায়, এই দায়িত্বটা মূলত সরকারের ছিল। আমার কাছে মনে হয় যে সরকার এই কাজটি করতে ব্যর্থ হয়েছে এবং সরকার অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে একটি বিবৃতিও দেওয়া হয়েছে, আপনি দেখেছেন। সেই বিবৃতিতে সরকার বলেছে যে যেহেতু প্রধান উপদেষ্টা ভিআইপি ক্যাটাগরি, ওই ক্যাটাগরিতে মানে অনেকে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে অনেকে সমালোচনা করছেন যে প্রধান উপদেষ্টা যেহেতু সবাইকে সাথে করে নিয়ে গিয়েছেন, উনি আলাদা লেনে ঢুকে ভিআইপি ভাবে ঢুকে গেলেন, এয়ারপোর্ট থেকে বের হলেন, তার সফর সঙ্গী যারা তাদেরকে কেন তিনি একসাথে বের করলেন না। অন্তর্বর্তী সরকার আসলে এই বিষয়ে একটি বিবৃতি দিয়েছে। বিবৃতি তারা বলেছে যে ভিসা ক্যাটাগরির কারণে, আপনি জানেন যে ভিসার অনেক ক্যাটাগরি থাকে, সেই ক্যাটাগরির কারণে প্রধান উপদেষ্টা দেশটা যেহেতু সরকার প্রধান হিসেবে তিনি স্পেশাল একটা ক্যাটাগরিতে এয়ারপোর্ট থেকে বের হতে পেরেছেন। কিন্তু অন্যান্য যেসব অতিথিরা গিয়েছেন তাদের সাথে রাজনৈতিক দলের নেতারা সহ অন্যান্যরা যারা গিয়েছেন, তারা আসলে ভিসা জটিলতার কারণে ভিসা ক্যাটাগরির কারণে আসলে প্রধান উপদেষ্টার সাথে একই সাথে বিমানবন্দর থেকে বের হতে পারেননি, যার কারণে তাদেরকে অন্য লেনে যেতে হয়েছে। তারপর আরেকটি বিষয় যে অন্য লেনে যেতে যে হবে এটা তো সরকার আগে থেকেই জানতো। প্রধান উপদেষ্টার প্রোটোকল অফিসাররা তো আগে থেকেই জানতো যে বিদেশের মাটিতে প্রধান উপদেষ্টা এবং যারা রাজনৈতিক দলের নেতা রয়েছেন তারা কে কোন প্রোটোকল পাবেন। এই প্রোটোকল অফিসার বা অন্যান্য যারা সংশ্লিষ্ট দায়িত্বে ছিলেন, এই পুরা জাতিসংঘের যে অধিবেশনকে কেন্দ্র করে পুরা সমন্বয়ে যারা দায়িত্ব ছিলেন, তাদের তো জানার কথা যে আসলে এই আমার 20 জন আমি গেস্ট নিয়ে গিয়েছি, এর মধ্যে কয়জন ফার্স্ট ক্যাটাগরির সুবিধা পাবে, কতজন দ্বিতীয় ক্যাটাগরির সুবিধা পাবে। তো সেই জিনিসটাকে মাথায় রেখে আমার কাছে মনে হয় যে সরকারের এই অতিথিদের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব ছিল। এবং আপনি জানেন যে গতকালকেও এনসিপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে, সেখানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম যে অভিযোগ করেছেন যে এই যে হামলা তাদের নেতাদের উপরে যে হামলা, এই হামলার সাথে তারা দুষছেন যে সরকারি কর্মকর্তা বা প্রশাসনের লোকজন জড়িত বলে তারা অভিযোগ করেছেন। এবং আরেকটি বিষয় তারা সরকারের প্রতি অভিযোগ তুলেছেন যে সরকার তাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন, যার কারণে তারা বলেছেন তারা পররাষ্ট্র উপদেষ্টার সাথে বসবেন এবং এর কৈফিয়ত বা জবাব চাইবেন যে কেন এমনটি ঘটলো। শুধু যে তারা উল্লেখ করছেন যে শুধু যে এই ঘটনাটি ঘটেছে গত পরশুদিন সেটা না, এর আগেও তো ঘটনাগুলো ঘটেছে। ধারাবাহিকভাবে এই ঘটনাগুলো ঘটানোর পেছনে কারা জড়িত, কাদের ইন্ধন রয়েছে সেটি খুঁজে বের করা এবং বিদেশের মাটিতে রাজনৈতিক নেতা সহ এবং যারা উপদেষ্টা রয়েছেন তাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দায়িত্ব কিন্তু সরকারের বা ওই দেশের অ্যাম্বাসি, বাংলাদেশের যে অ্যাম্বাসি রয়েছে তাদের, সেটি নিরাপত্তা নিশ্চিত করতে তারা কেন ব্যর্থ হচ্ছে, বারবার এই জবাব তারা চাইবেন। তো সার্বিকভাবে আমার কাছে মনে হয় যে এই যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো শুধু যে এখন ঘটছে তা না, মানে অনেক সময় দেখা যায় তো যে আওয়ামী লীগের লোকজন যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন যখন তারা প্রধানমন্ত্রী বা অন্য যে মন্ত্রীরা বিদেশ সফরে যেতেন তখন বিএনপি সহ অন্য রাজনৈতিক দলের নেতারাও আপনার তাদের সভা সমাবেশ বা তাদের যে প্রোগ্রাম বা যে হোটেলে থাকতেন, আমরা দেখেছি যে হোটেলে তারা থাকতেন তার বাইরে অন্যান্য রাজনৈতিক দলের বিরোধী রাজনৈতিক দলের নেতারা বিভিন্ন ধরনের বিক্ষোভ কর্মসূচি পোস্টার নিয়ে হাজির হয়েছেন। তো এই ঘটনাগুলো পুরাতন না, মানে এই ঘটনাগুলো নতুনই ঘটছে। তো সেটা যেটাই হয়ে থাকুক না কেন, সেটা আসলে বাংলাদেশের পূর্বেও যেমন এখনো তেমন বাংলাদেশের ভাবমূর্তির জন্য আসলে এটি খুব খারাপ একটি উদাহরণ যে বাংলাদেশের ভাবমূর্তি এটা ক্ষুণ্ণ হচ্ছে, এটি নিশ্চিতভাবে আসলে বলা যায়। এই ধরনের ঘটনা এড়াতে ভবিষ্যতে কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে আপনি মনে করেন? এই ধরনের ঘটনা এড়াতে আসলে মানে এইটা পদক্ষেপটা সংশ্লিষ্ট দেশের আইনের প্রতি, এখন যুক্তরাষ্ট্রের আইন এক ধরনের, যুক্তরাজ্যের আইন এক ধরনের, অস্ট্রেলিয়ার আইন এক ধরনের বা কানাডার আইন এক ধরনের। তো আমার কাছে আমার যেটি কথা সেটি হলো যে এই প্রধানমন্ত্রী হোক বা প্রধান উপদেষ্টা হোক বা মন্ত্রী হোক বা অন্যান্য উপদেষ্টারা হোক বা যারাই হোক না কেন বা অন্য রাজনৈতিক দলের নেতারাই হোক না কেন, তারা যখন দেশ থেকে বিদেশের মাটিতে যাবেন
তো তাদের বিরুদ্ধে বিক্ষোভ এরকম ডিম ছোড়াছুড়ি এরকম তো আমার কাছে মনে হচ্ছে হতেই থাকবে। তো এটি বন্ধ করার জন্য অন্তত ওই দেশে বাংলাদেশে যে এম্বাসি রয়েছে বা হাই কমিশনার বা এম্বাসি রয়েছে তারা আসলে কার্যকর একটা ভূমিকা নিতে পারে, কারণ তারা তো ওই দেশের বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করছেন সংশ্লিষ্ট দেশে। তো তাদের উচিত হবে যে তারা ওই দেশের সরকারের সাথে বা স্থানীয়ভাবে যদি কোনো সিটিতে থাকে সেই সিটির মেয়রের সাথে বা ওই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বা বাংলাদেশ যে দেশে যাবে বাংলাদেশে নিযুক্ত সেই দেশের যে রাষ্ট্রদূত রয়েছে বা অ্যাম্বাসেডর রয়েছে তাদের সাথে যোগাযোগ করা, যে বাংলাদেশ থেকে যারা যাবেন তাদের নিরাপত্তা নিশ্চিত করা। এবং আরেকটি বিষয় যে সভা সমাবেশ বা সেমিনার করা তো গণতান্ত্রিক অধিকার। বিশ্বের অনেক দেশে তো যেসব দেশে যুক্তরাষ্ট্র যে দেশে গণতন্ত্র চলমান, তো একজন অতিথি গেলে তার বিপক্ষে আরেকজন বিক্ষোভ বা মিছিল করতেই পারে। এটা খুব নেগেটিভভাবে নেওয়ার বা ওই দেশের সংশ্লিষ্ট আইনে নেগেটিভভাবে নেওয়ার কিছু নাই, কিন্তু সেটি যাতে সহিংস পর্যায়ে না যায়। একজন অতিথি গেল, তার বিপক্ষে একটু স্লোগান বা রাস্তায় দাঁড়িয়ে একটু প্রতিবাদ জানানো, এটি সভ্য সমাজে এটি হতেই পারে বা গণতান্ত্রিক দেশে বা গণতান্ত্রিক আইন অনুযায়ী এটি হতেই পারে। কিন্তু সেক্ষেত্রে এটি যাতে মানে অতিমাত্রায় ছড়িয়ে ডিম নিক্ষেপ বা সংঘর্ষের দিকে না যায় বা হাতাহাতির দিকে না যায়, সেই জিনিসটা আসলে খেয়াল করার জন্য সংশ্লিষ্ট দেশের সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারীর জন্য বাহিনীর সাথে যোগাযোগ করা। এবং আমার কাছে মনে হয় যে আমরা যারা বাঙালি রয়েছি আমার বিশ্বের বিভিন্ন দেশে, তাদেরকে আরেকটু সচেতন হওয়া বা তাদের আত্মসম্মানের দিকে একটু তাকানো, দেশের আত্মসম্মানের দিকে একটু তাকানো, যে আমরা এমন কোনো কাজ করব না যেটার জন্য আসলে আমাদের বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বের কাছে আসলে ক্ষুণ্ণ হয় বা বিদেশের কাছে একটা খুব খারাপ এবং খুব বাজে একটা নজির হয় যে বাঙালিরা বিদেশের মাটিতে এই ধরনের কাজ করে। একদমই তাই সাব্বির, আমি আপনার সাথে একমত। আসলে আমাদের সবারও প্রত্যাশা থাকবে যে এই ধরনের ঘটনা এড়াতে যাতে সংশ্লিষ্টরা যত দ্রুত সম্ভব একটি ব্যবস্থা গ্রহণ করে। ধন্যবাদ নাহিদ আপনাকে আমাদের সঙ্গে আলোচনায় থাকার জন্য। দর্শক, কথা বলছিলাম জাগো নিউজের স্টাফ রিপোর্টার নাহিদ সাব্বিরের সঙ্গে। এবার চলে যাচ্ছি অন্যান্য সংবাদে। আসন্ন ফেব্রুয়ারি নির্বাচন হবে একটি ভিত্তি স্থাপনকারী নির্বাচন, যা দেশের গণতন্ত্রে নতুন যুগের সূচনা করবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বলেন, বাংলাদেশ গণতান্ত্রিক রূপান্তরের পথে রয়েছে। এ সময় আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। মঙ্গলবার প্যারিসের মেয়র আনে হিদালগো নিউ ইয়র্কে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে হোটেলে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এসব কথা বলেন তিনি। সৌজন্য এ সাক্ষাৎকালে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম, খেলাধুলা ও অলিম্পিকে সামাজিক ব্যবসার ভূমিকা এবং বৈশ্বিক শরণার্থী সংকট, বিশেষ করে রোহিঙ্গা মানবিক সংকট নিয়ে দুই নেতা বিস্তারিত আলোচনা করেন। প্যারিসের মেয়র আনে হিদালগো এই গুরুত্বপূর্ণ সময়ে প্রফেসর ইউনূসের নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেন। আসন্ন জাতীয় নির্বাচনে ভোটারদের মতামত জানতে জরিপ চালিয়েছে বেসরকারি পরামর্শ প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং। জরিপের তথ্য অনুযায়ী ভোটারদের মতে পরবর্তী সরকার গঠনের সবচেয়ে বেশি সম্ভাবনা আছে বিএনপির। বুধবার রাজধানীর আগারগাঁও আর্কাইভ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এই জরিপের ফলাফল তুলে ধরেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রুবায়াত সরওয়ার। সংস্থাটি তাদের পিপলস ইলেকশন পালস সার্ভে রাউন্ড 2 এর দ্বিতীয় অংশের ফলাফল প্রকাশ করে। জরিপের তথ্য অনুযায়ী ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এমন অংশগ্রহণকারীদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে বিএনপি। দলটির পক্ষে সমর্থন জানিয়েছেন 41.30% ভোটার। এরপরেই রয়েছে জামায়াত ইসলামী, যাদের প্রতি 30.30% ভোটারের সমর্থন দেখা গেছে। গেল বছরের গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ তৃতীয় স্থানে আছে, যাদের ভোট 18.10%। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি 4.10% ভোটারের সমর্থন নিয়ে তালিকায় চতুর্থ স্থানে রয়েছে। ভোটারদের মতে পরবর্তী সরকার গঠনের সবচেয়ে বেশি সম্ভাবনা আছে বিএনপির। 40% ভোটার মনে করেন বিএনপি সরকার গঠন করবে। অন্যদিকে 23.3% ভোটারের ধারণা জামায়াত সরকার গঠন করতে পারে। 12.1% ভোটার মনে করেন আওয়ামী লীগ আবার সরকার গঠন করবে। নতুন দল এনসিপির সরকার গঠনের সম্ভাবনা আছে বলে মনে করেন 3.8% ভোটার।
ভারতের কলকাতার বাংলা দৈনিক এই সময় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে প্রকাশিত সাক্ষাৎকারটি সম্পূর্ণ ভুয়া ও মন গড়া বলে অভিযোগ করেছে বিএনপি। মঙ্গলবার পত্রিকাটি নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে চান ফখরুল শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, বিএনপি মহাসচিব ওই পত্রিকাকে সাক্ষাৎকার দিয়েছেন। বুধবার বিএনপি এক বিবৃতিতে জানায়, এই তথাকথিত সাক্ষাৎকার ডাহা মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। বিএনপির শহর দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম টিপুর গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়, সম্প্রতি বিএনপি মহাসচিব কোনো বিদেশি গণমাধ্যমকে সাক্ষাৎকার দেননি। উদ্দেশ্য প্রণোদিতভাবে দল ও মহাসচিবের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য কল্পনাপ্রসূত সাক্ষাৎকারটি প্রচার করা হয়েছে। বানোয়াট এই বক্তব্যের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের জনগণের মনে সন্দেহ ও সংশয় সৃষ্টি করা। বিএনপি স্পষ্ট করে জানায়, উল্লেখিত বিদেশি বাংলা গণমাধ্যমে প্রকাশিত অসত্য বক্তব্য সম্পর্কে দেশের জনগণ ও দলের নেতাকর্মীদের বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান। তিনি জানান, রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে ডিবি। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। তবে কোন মামলায় বা কি অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানায়নি পুলিশ। ছাত্রলীগের 1998 থেকে 2002 মেয়াদের কমিটিতে সাধারণ সম্পাদক ছিলেন অজয় কর খোকন। পরে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন। Mr. Noodles, amazing taste. জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামিদের বিরুদ্ধে করা মামলায় 52তম সাক্ষী হিসেবে জবানবন্দি দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহা। তার সাক্ষী দেওয়ার সময় আন্দোলন দমনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কয়েকটি ফোনালাপও আদালতে বাজিয়ে শোনানো হবে। ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে এটা সব গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। অপরাধ ট্রাইব্যুনালে আগামীকাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলায় 52তম প্রসিকিউশন সাক্ষী হিসাবে সাক্ষ্য প্রদান করবেন এই মামলার স্পেশাল ইনভেস্টিগেটিং অফিসার। এই মামলার স্পেশাল ইনভেস্টিগেটিং অফিসার তার তদন্তকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেশ কয়েকটি ফোনালাপ জব্দ করেছেন। তিনি তার সাক্ষ্য প্রদানে সেই কয়েকটি ফোনালাপ ট্রাইব্যুনালে বাজিয়ে শোনাবেন এবং সেই মর্মে ট্রাইব্যুনালে সাক্ষ্য প্রদান করবেন। ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে তার জবানবন্দি সরাসরি সম্প্রচার করা হবে। জুলাই আন্দোলনের সময় শাহবাগের জুট ব্যবসায়ী মোহাম্মদ মনির হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদেকুর রহমান শুনানি শেষে এই আদেশ দেন। এদিন কামরুল ইসলামকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক মাইনুল ইসলাম খান পুলক 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ শামসুদ্দোহা সুমন। কামরুল ইসলামের আইনজীবী আফতাব আহমেদ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তার 5 দিনের রিমান্ডের আদেশ দেন। গেল বছরের 18 নভেম্বর রাতে রাজধানীর উত্তরা 12 নম্বর সেক্টর থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এরপর থেকে কয়েক দফা রিমান্ড শেষে কারাগারে আছেন তিনি। বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাউন সস, সসের বস। জানাবো আন্তর্জাতিক সংবাদ। চলতি বছরের বিশ্বের সবচেয়ে শক্তিশালী গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় সুপার টাইফুন রাগাসার আঘাতে তাইওয়ানে 18 জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন 124 জন। এদিকে বুধবার হংকংয়ে রাগাসার প্রভাবে শক্তিশালী বাতাস এবং মুষলধারে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সর্বোচ্চ সতর্কতা জারি করেছে হংকং কর্তৃপক্ষ। বুধবার দমকল বিভাগ জানায়, টাইফুনের আঘাতে তাইওয়ানের পূর্বাঞ্চলীয় হুয়ালিয়েন কাউন্টিতে পাহাড়ের একটি ব্যারিয়ার
হ্রদের পানি উপচে একটি শহর প্লাবিত হয়। এতে অন্তত 14 জনের মৃত্যু হয়। নিখোঁজ রয়েছেন শতাধিক মানুষ। নিহত এবং নিখোঁজরা সকলেই গুয়াংফুতে ছিলেন, যেখানে পানি নদীর উপর একটি প্রধান সড়ক সেতু ভাসিয়ে নিয়ে যায়। সোমবার থেকে তাইওয়ানের সুপার টাইফুন রাগাসা আঘাত হানে। তাইওয়ানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়ে তা চীনের দক্ষিণ উপকূল এবং হংকংয়ের দিকে এগিয়ে যেতে থাকে। এরই মধ্যে হংকংয়ের রাস্তাঘাট সৈকত প্লাবিত হয়েছে। শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানা গেছে। বেশ কয়েকটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি সত্যিই নোবেল শান্তি পুরস্কার জিততে চান, তবে তাকে গাজার যুদ্ধ থামাতে হবে বলে মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। মঙ্গলবার নিউ ইয়র্ক থেকে ফ্রান্সের একটি টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেন ফরাসি প্রেসিডেন্ট। ম্যাক্রো বলেন, ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করে যুদ্ধ থামানোর ক্ষমতা কেবল ট্রাম্পেরই রয়েছে। তিনি আরও বলেন, একজন মানুষই আছেন যিনি কিছু করতে পারেন, আর তিনি হলেন মার্কিন প্রেসিডেন্ট। কারণ তারা এমন কোনো অস্ত্র সরবরাহ করেন না যা গাজার যুদ্ধ চালিয়ে যেতে সহায়তা করে, কিন্তু যুক্তরাষ্ট্র করছে। এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদে দেয়া এক দীর্ঘ বক্তৃতায় ট্রাম্প পশ্চিমা মিত্রদের ফিলিস্তিনি রাষ্ট্রকে সমর্থন দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেন। কম্বোডিয়া, ইসরায়েল ও পাকিস্তানের মতো কয়েকটি দেশ ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছে। তবে ট্রাম্প অবশ্য আগে থেকেই দাবি করে আসছেন যে তিনি এই সম্মান পাওয়ার যোগ্য। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। এশিয়া কাপের সুপার 4-এ আজ ফাইনালের টিকেটের লড়াইয়ে ভারতের মুখোমুখি বাংলাদেশ। বুধবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 8:30 শুরু হবে ম্যাচটি। দুই দলই জয়ের জন্য মরিয়া হলেও কাগজে কলমে এবং পরিসংখ্যানে অনেকটা এগিয়ে আছে টিম ইন্ডিয়া। অতীতের ফলাফল বলছে এই দ্বৈরথে একতরফা আধিপত্য দেখিয়ে এসেছে ভারত। তবে মাঠের লড়াই যে সবসময় পরিসংখ্যান মেনে চলে না, সেটাও প্রমাণের সুযোগ থাকছে বাংলাদেশের সামনে। টি-20 ফরম্যাটে এখনো পর্যন্ত 17 বার মুখোমুখি হচ্ছে ভারত ও বাংলাদেশ। তার মধ্যে 16 বারে জিতেছে ভারত। শুধু একটি ম্যাচে জয়ের স্বাদ পেয়েছে টাইগাররা, তাও বছর 6 আগে। শেষবার দুই দল টি-20-তে মুখোমুখি হয়েছিল 2024 সালের হায়দ্রাবাদে। সেই ম্যাচে 133 রানের বিশাল জয় পায় ভারত। এশিয়া কাপে ওয়ানডে ও টি-20 ফরম্যাট মিলিয়ে মোট 15 বার মুখোমুখি হয়েছে ভারত বাংলাদেশ। এর মধ্যে 13 বার জিতেছে ভারত। অপরদিকে বাংলাদেশ জয় পেয়েছে মাত্র 2 ম্যাচে। পরিসংখ্যান যদিও ভারতের পক্ষে কথা বলছে, তবে বাংলাদেশ একেবারেই যে হার মানছে না তার প্রমাণ 2023 সালের ওডিআই ফরম্যাটের এশিয়া কাপ। সেই টুর্নামেন্টের সুপার 4-এ ভারতকে 6 রানে হারিয়েছিল বাংলাদেশ। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বিদেশে বারবার আওয়ামী লীগের নিশানায় উপদেষ্টা ও এনসিপি নেতারা। দেশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা, বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দেশের গণতন্ত্রের নতুন যুগের সূচনা করবে ফেব্রুয়ারির নির্বাচন, মন্তব্য প্রধান উপদেষ্টার। প্যারিসের মেয়রকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ। আসন্ন জাতীয় নির্বাচনে সরকার গঠনে সবচেয়ে বেশি সম্ভাবনা বিএনপির, সবচেয়ে কম সম্ভাবনা এনসিপির। তালিকায় আছে আওয়ামী লীগেরও। হংকংয়ে সুপার টাইফুন রাগাসার আঘাত, তাইওয়ানে 14 জনের মৃত্যু। শক্তিশালী বাতাস, মুষলধারে বৃষ্টিপাত অব্যাহত, সর্বোচ্চ সতর্কতা জারি। এবং ফুরফুরে বাংলাদেশের আজ ভারত পরীক্ষা। এশিয়া কাপের ফাইনালের মিশনে আজ ভারতের মুখোমুখি টাইগাররা। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর বিকেল 5টায় দেখবেন দেশ ছেড়ে সংবাদ। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।